শুরু করছি স্থির তড়িৎ গাণিতিক সমস্যা সমাধানের আজকে দ্বিতীয় দিনের ক্লাস। তো বেশ কিছুদিন তোমাদের সাথে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখা হয়নি। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। আর খুশির খবর, আমাদের স্কুল খুলে যাচ্ছে। তো আমিও খুব কম টাইম পাবো স্কুল খুলে গেলে, তাও আমি চেষ্টা করব তোমাদের জন্য মাঝে মাঝে ভিডিও ক্লাস দেওয়ার। তোমরা দেখবে তোমাদেরও অনেক সময় কমে যাবে, কারণ 6 দিন স্কুল যেতেই হবে মনে হচ্ছে যা, সোম থেকে শনি। এখন তোমাদের যে টাইম স্লটটা করে দিয়েছে সেটা তো সকাল থেকেই শুরু হবে, মানে সাধারণ যে সময়ে ক্লাস শুরু হয় তার আগেই হবে, এবং হয়তো রেগুলার প্র্যাকটিক্যালও দিতে পারে। শনিবারেও যা বুঝছি 4:30 অবধি স্কুল হবে। তো যাই হোক, আমি কোশ্চেন ব্যাংক থেকে তোমাদের করাচ্ছি। এখনও কোনো নতুন এডিশন বার করেনি, যেগুলো ডিসকার্ডেড করেছিল আবার পরে অ্যাড করেছে, যেগুলো সিলেবাস নতুনভাবে অ্যাড করা হয়েছে চ্যাপ্টারগুলো। তো যাই হোক, এই স্থির তড়িৎ করাচ্ছিলাম 20 অবধি মনে হয় করিয়েছিলাম আগের ভিডিওতে। তো আজকে 21 থেকে শুরু করছি, তোমরা ভালো করে দেখবে এবং ভালো করে বুঝে নেবে অঙ্কগুলো কীভাবে আমি করিয়ে দিচ্ছি। চলো, সূত্রগুলো অবশ্যই আমি বুঝিয়ে দেবো, আর যেগুলো বুঝতে পারবে না তার জন্য তো আমার ভিডিও ক্লাস আছে থিওরির, তো সেগুলো তোমরা দেখে নেবে। ঠিক আছে, চলো আজকে ক্লাস শুরু করা যাক। 21 নম্বর অঙ্ক থেকে। 21 নম্বর অঙ্কে কি বলেছে? অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.4 হলে তার অভ্রের তড়িৎভেদ্যতা কত? তড়িৎভেদ্যতা মানে এপসাইলন ইকুয়ালস টু কে ইন্টু এপসাইলন নট। কে এর মানটা বলে দিয়েছে 5.4, আর এপসাইলন নট কত হয়? 8.85, 10⁻⁻12 কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার, এই এককে হবে। তোমরা গুণটা করে নেবে, উত্তর এখান থেকে চলে আসবে। আচ্ছা, পরেরটা কি বলেছে দেখি। 22 নম্বর। 22 নম্বর অঙ্কে 3টে তারা আছে, মানে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 22, হ্যাঁ। R1 ব্যাসার্ধের একটি ধাতব গোলককে Q1 পরিমাণ আধান দেওয়া হলো, R1 সেন্টিমিটার। এর ব্যাসার্ধ ধরলাম R1 সেমি, আধান দেওয়া হয়েছে Q1। আচ্ছা, এটিকে এবার R2 ব্যাসার্ধের Q2 আধানের তড়িতাহিত অপর একটি গোলকের সাথে যুক্ত করা হলো। অপর একটি গোলক, সেটার ব্যাসার্ধ R2, Q2 আধান দেওয়া হয়েছে, যুক্ত করে দেওয়া হয়েছে। থিওরিটিক্যাল প্রবলেম। তো প্রশ্ন দিয়েছে সাধারণ বিভব কত হবে। ধরে নাও গোলক দুটি ভূপৃষ্ঠ থেকে অন্তরিত অবস্থায় আছে এবং কাছাকাছি অন্য কোনো বস্তু নেই, মানে এখানে আধান সংরক্ষণ হবে। তো আমাদের সাধারণ বিভব মানে প্রথমে তো দুটোর বিভব আলাদা। প্রথমটার বিভব হচ্ছে Q1/R1, সিজিএসে যেহেতু দিয়েছে, এর বিভব হচ্ছে Q2/R2। তো সাধারণ বিভব মানে আধান বন্টনের পর যখন তারা দুটোর বিভব সমান হয়ে যাবে তখন তারা আর আধান বন্টন করবে না। তো আধান বন্টনের পর আমি ধরে নিচ্ছি এখানে এর বিভবটা বেশি, তাহলে এদিক থেকে এদিকে আধান সঞ্চালন ঘটবে। এখানে ধরে নিয়েছি V1 > V2, একটা তো ধরতেই হবে। তো সেটাই আমাদের আলোচ্য বিষয়। তো আধান বন্টনের পর আধান, এদের আধান আমি যদি ধরে নিই Q1 ড্যাশ ও Q2 ড্যাশড, এটা Q1 থেকে হয়েছে Q1 ড্যাশড, আর এটা Q2 থেকে Q2 ড্যাশড হয়েছে। তাহলে আধান সংরক্ষণ অনুসারে লিখতে পারি Q1 প্লাস Q2 ইকুয়ালস টু Q1 ড্যাশড প্লাস Q2 ড্যাশড। মোট আধান এখানে বলেছে এগুলো অন্য কোনো তৃতীয় বস্তুর অস্তিত্ব নেই, অন্তরিত স্ট্যান্ডের ওপরে এগুলো রাখা আছে, এটা বলেছে। তাহলে আধান সংরক্ষণ হলো মোট প্রাথমিক আধান মোট অন্তিম আধান সমান। তাহলে কিউ সমান আমরা এখান থেকে লিখতে পারি। আর আধান বন্টনের পর সাধারণ বিভব এবং বিভব প্রত্যেকের বিভব ভি। তাহলে আমরা এখান থেকে Q1কে লিখতে পারি, দেখো V1। আমাদের উত্তরটা কিসের সাহায্যে দিয়েছে জানো? আচ্ছা, উত্তরে হচ্ছে Q1 Q2 দিয়ে আসবে, তাহলে এই দুটো এখানে থাকলো। আর এটাকে আমি লিখছি Q কে লিখতে পারি, তাহলে Q1টা কত হবে? Q1 হচ্ছে V ইন্টু আর, তাহলে এটা হবে VR1 প্লাস VR2। তাহলে সাধারণ বিভব চলে এলো, V চলে এলো Q1 প্লাস Q2 বাই R1 প্লাস R2। তাহলে এটাই হচ্ছে
আধান বন্টনের পর তাদের সাধারণ বিভবের মান Q1 প্লাস Q2 বাই R1 প্লাস R2। ওকে, তো হয়ে গেল অঙ্কটা। তো নেক্সট আমরা কি প্রবলেম আছে দেখে নেব। তোমরা দেখে নাও ভালোভাবে। আচ্ছা, 22 নম্বর অঙ্কটা দেখি। 22 না হলো 22 হলো, 23 দেখব। বলছে শূন্য স্থানে থাকা দুটি সমান তড়িতাহিত এবং সমান আয়তনের সাবানের বুদবুদ একত্রে মিশে এদের মোট আয়তনের সমান একটি বড় বুদবুদে পরিণত হলো। ছোটগুলির বিভব যদি ভি হয়, বড়টির বিভব কত হবে? তো 23 নম্বর আমি এখানেই করছি। তো দুটো সমান আয়তনের, এই দুটো মিশে গেছে, এটার আয়তনও ভি, দুটোর আয়তন সমান। যদি আমরা বলি এর ব্যাসার্ধ আর, তাহলে এরও ব্যাসার্ধ আর। আর দুটোকে কি বলে দিয়েছে এখানে? দুটোরই বিভব বলে দিয়েছে ভি, প্রতিটির বিভব ভি বলেছে। তাহলে এরও বিভব ভি, এরও ভি। জুড়ে যাওয়ার পর তখন যারা বড় একটা বুদবুদে পরিণত হলো তার বিভব বললাম স্মল ভি। তাহলে যেহেতু এখানে এরা জুড়ে গেছে, তাহলে আমরা একটা রিলেশন করতে পারি। দেখো, যেহেতু আয়তনটা ধ্রুবক, জুড়ে যাওয়া মানে মোট আয়তনটা একই থাকবে। তাহলে এর আয়তন কত? তাহলে 2 ইন্টু, দুটো আছে, তাহলে 2 ইন্টু 4/3 পাই R1 কিউব। এর যদি আধান কিউ, তাহলে এরও কিউ হবে, তাহলে হবে 4/3, বড়টার আয়তনের সমান 4/3 পাই আর কিউব। তাহলে এখান থেকে আর চলে আসছে আমাদের 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর। এটা আমরা বিভবের ব্যাসার্ধের সম্পর্ক পেলাম। তো বিভব মানে কি? তাহলে বড়টার আধান যদি বলি কিউ, তাহলে আধান অনুসারে হচ্ছে কিউ প্লাস কিউ, দুটোর কিউ যোগ হয়ে তাহলে ক্যাপিটাল কিউ। তাহলে ক্যাপিটাল কিউটা হচ্ছে 2Q। তাহলে বড়টার বিভব কত হবে? ছোটটার বিভব ভি মানে কত? এগুলো কিউ বাই আর ছিল। তাহলে বড়টার বিভব যদি স্মল ভি ধরেছি, তাহলে স্মল ভি কত হবে? ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর, মানে 2Q বাই স্মল আরটা কত বেরিয়েছে? 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর, তাহলে হলো 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু কিউ বাই আর। কিউ বাই আর মানে হচ্ছে ক্যাপিটাল ভি। তাহলে বড়টার বিভব হলো 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু ক্যাপিটাল ভি, 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু ছোটোগুলোর যে বিভব তার সাথে সমান। ওকে, তো দেখে নাও অঙ্কটা কীভাবে হলো। খুব ভালো অঙ্ক, এটা থিওরিটিক্যাল প্রবলেম একটা, তো কনসেপ্টটা ক্লিয়ার থাকা অবশ্যই দরকার। নেক্সট যে প্রবলেমে যাব আমরা, 24 নম্বর অঙ্কে কি বলেছে? একটি 900 পিকোফ্যারাড, এবার ধারকত্বের প্রবলেম শুরু হচ্ছে, আগেরটাও ধারকত্বের মধ্যেই ছিল। একটি 900 পিকোফ্যারাড ধারককে ব্যাটারির সাহায্যে 100 ভোল্ট আহিত করা হলো, সঞ্চিত শক্তি কত হবে? খুবই সহজ অঙ্ক। শক্তি হচ্ছে হাফ সি ইন্টু ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 900 পিকোফ্যারাড, পিকো মানে 10 টু দি পাওয়ার -12, ইন্টু বিভব কত বলেছে? 100 ভোল্ট, তাহলে 100 স্কোয়ার, এটা বেরোবে জুলে। পিকো ফ্যারাড থেকে ফ্যারাডে করলে 10 টু দি পাওয়ার -12 দিয়ে গুণ করা হলো, আর 100 ভোল্ট তো কোনো অসুবিধা নেই। তাহলে হাফ সিভি স্কোয়ারের মানটা বসিয়ে দিলাম। তাহলে এটা আমাদের চলে আসছে 450 ইন্টু, এখানে দেখো 4, 10 টু দি পাওয়ার -8 হবে। তাহলে উত্তর ওরা দিয়েছে 4.5 ইন্টু, আচ্ছা ঠিকই আছে, এখান থেকে আরও দুটো শূন্য কমে গেল। তাহলে 4.5 ইন্টু 100 হয়, তাহলে 100টা এখানে গেলে -6, 10 টু দি পাওয়ার -6 জুল। তোমরা ক্যালকুলেটারে করবে, সহজে হয়ে যাবে। আচ্ছা 25 কি বলেছে দেখব। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিমি, ধারকত্ব কত? গোলীয় পরিবাহী ধারকত্বের সূত্র হচ্ছে 4πε0 r। তো 4πε0 এর মানটা আমি লিখে দিচ্ছি 1/9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু ব্যাসার্ধ বলেছে 6400 কিমি, তাহলে 6400 কিমি থেকে মিটারে করে নিতে হবে, কারণ মিটারে না করলে কিন্তু আমাদের এককটা ঠিক থাকবে না। তাহলে আমাদের উত্তরটা কত চলে এলো সেটা আমরা দেখে নেব। 6400 ইন্টু 1000 ডিভাইডেড বাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 711 10 টু দি পাওয়ার -6,
711.11 10⁻⁻6 মানে 711.11 মাইক্রোফ্যারাড। এটা ফ্যারাডে এসেছিল, 10⁻6টা তুলে দিলাম, ফ্যারাড থেকে হয়ে গেল মাইক্রোফ্যারাড। 711 মাইক্রোফ্যারাড, দশমিক করে 1 লিখেছে, আমরা 1 লিখেছি, অসুবিধা নেই। তাহলে 25 অবধি কমপ্লিট হয়ে গেল। তোমরা দেখে নাও। 23 নম্বর অঙ্কটা বেশ ভালো, বাকি দুটো খুবই সহজ, তোমরা নিজেরাই নিশ্চয়ই করে ফেলেছো এতদিন, আমি তাও দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নেবে তোমাদের সাথে। হলো 26-এ কি বলেছে? 26-এ বলেছে 5 মাইক্রোফ্যারাড এবং 10 মাইক্রোফ্যারাড ধারকত্বের দুটি ধারককে 16 ভোল্ট এবং 10 ভোল্ট বিভবে আহিত করা হলো এবং সাধারণ বিভবের সূত্র কি? C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। একটা করলাম Q1 প্লাস Q2 বাই R1 প্লাস R2। R মানেই তো ব্যাসার্ধ মানেই ধারকত্বের সমানুপাতিক হয়। তো যাই হোক, এখানে মানগুলো আমাদের দিয়ে দিয়েছে 5, 16, 10, 10। 5 × 16 প্লাস 10 × 10। এখানে আমি মাইক্রোফ্যারাডে কনভার্ট করলাম, ফ্যারাডকে করলাম না, কারণ এখানে ভাগ করব ফ্যারাড দিয়ে, তাই আমাদের ওটা 5 আর এটা ছিল 10। ঠিক লিখলাম ভাবেগুলো একবার দেখে নিই। 5, 10, হ্যাঁ ঠিক আছে, 5, 16 আর 10, 10। তাহলে 5, 16, 80, 10 100, 180। 5, 16, 80, 180 বাই হচ্ছে 15 মানে 12 ভোল্ট হয়ে গেল। সূত্রের অঙ্ক, ছোট ছোট অঙ্ক। আচ্ছা, অথবাটা তোমরা করে নেবে, ব্যাসার্ধগুলোকে 4πε0 দিয়ে গুণ করলে ধারকত্ব পেয়ে যাবে, কিংবা তোমরা একটা কাজ করতে পারো, C1 গুলোকে R1 দিয়ে লিখতে পারো, V1 R1 প্লাস V2 R2 বাই R1 প্লাস R2, একই হবে, কোনো অসুবিধা নেই। 27-এ কি বলেছে? এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটি গোলকের ফোঁটার 10 × 10⁻12 আধান আহিত করলে পৃষ্ঠের বিভব কিউ বলে দিয়েছে। 10 × 10⁻12 করলে তার বিভব হয়, পৃষ্ঠের বিভব হয় বলেছে 100 ভোল্ট। তাহলে কি বার করতে দিয়েছে? ফোঁটাটির ব্যাসার্ধ কত? বিভবের সূত্র কি? V = 1/4πε0 SI-তে Q বাই R। তাহলে R চলে আসছে কত, সেটা আমাদের বার করতে হবে। Q দেওয়া আছে, V দেওয়া আছে, এখান থেকে তোমরা Rটা ক্যালকুলেট করে নিতে পারবে। তাহলে এটা আসছে 9 × 10⁹ ইন্টু Q বাই V। Q হচ্ছে 10⁻11, V হচ্ছে 100। ওকে, তাহলে এটা আমাদের চলে এলো, কত আসছে এটা আমাদের? 9 × 10⁻4 মিটার। 9 × 10⁻4 মিটার মানে 0.6 সেমিতে করেছে। আচ্ছা, যদি সমাধানে আহিত 8টি একই ব্যাসার্ধে যুক্ত হয়, তাহলে বড়টার বিভব কত হবে? তো আমরা আগের ভিডিও ক্লাসে প্রথম দিকেই একটা অঙ্কে আমি সূত্রগুলো লিখে দিয়েছিলাম। n সংখ্যক আহিত গোলক যুক্ত হলে তাদের বিভব, শক্তি, আধান, ব্যাসার্ধ কত হয়। তাহলে সেকেন্ড পার্টের উত্তর, পার্ট 2-র উত্তর, বড়টার বিভব সমান হবে n⁻2³ ইন্টু ছোটটার বিভব। একটু আগেই করলাম, দুটো জুড়ে ছিল, স্মল ভিটা এখানে ধরেছি ছোটটার বিভব, বড়টার বিভব ক্যাপিটাল ভি ধরেছি। n এখানে বলেছে কতগুলো? 8, তাহলে 8⁻2³ ইন্টু বিভব কত বলেছে? 100। প্রত্যেকটার বিভব 100 বলেছিল, তাহলে প্রত্যেকটা ছোট গোলকের বিভব 100, তাহলে 2⁻, এটা চলে আসছে আমাদের 4, 2 কি 2 স্কয়ার, হ্যাঁ 4 × 100 দ্যাট ইজ 400 ভোল্ট। তাহলে বড়টার বিভব হবে 400 ভোল্ট, মানে ইএসইউতে করলে 1.300 দিয়ে ভাগ করলে ইএসইউতে চলে আসবে। তোমরা যদি চাও করে নিতে পারো, 400/300 ইএসইউ বিভব মানে 1.33 ইএসইউ ভোল্ট, মানে স্ট্যাট ভোল্ট। ওকে, 27 হলো। 28-এরটা দেখবে এরপর। 10 মাইক্রোফ্যারাড ধারকত্ব সম্পন্ন একটি ধারককে 20 ভোল্ট বিভবে আহিত করে সেটিকে একটি 10 মাইক্রোফ্যারাড অনাহিত ধারকের সঙ্গে যুক্ত করা হলো। সাধারণ বিভব এবং
ধারক দুটির সঞ্চিত শক্তির অনুপাত কত হবে? সাধারণ বিভবে আছে, এখানে C1 কত বলে দিয়েছে, C1 প্রথমটার ধারকত্ব বলেছে 20, V1 কত বিভব বলেছে 20 ভোল্ট, দ্বিতীয়টার বিভব কত বলে দিয়েছে C2 বলেছে 10 মাইক্রোফ্যারাড, আর তৃতীয়টার বিভব বলে দিয়েছে 0, অনাহিত মানে 0। তাহলে সাধারণ বিভবের সূত্র কি হয়, এখানেই লেখা আছে। তাহলে C1 V1 হলো 400, C2 V2 হলো 0 বাই C1 প্লাস C2 মানে 30, মানে 40-এর 3, 40/3 মানে 13.3 ভোল্ট। তাহলে সাধারণ বিভব হলো 13.3 ভোল্ট। আর সেকেন্ড পার্ট বলেছে এদের সঞ্চিত শক্তির অনুপাত কত হবে, শক্তি মানে হাফ CV স্কোয়ার। তো সাধারণ বিভবে চলে যাচ্ছে মানে তাদের ভিটা সমান, আমি এখানে করছি সেকেন্ড পার্ট 28 সেকেন্ড পার্ট। তাহলে শক্তি মানে শক্তির অনুপাত বলেছে দেখো, এবার সাধারণ বিভব মানে ভিটা কনস্ট্যান্ট, তাহলে হাফ C1 V স্কোয়ার ইজ টু হাফ C2 V স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার গুলো কেটে গেল, তাহলে হচ্ছে C1 ইজ টু C2। তাহলে C1 ইজ টু C2 করলে কত হবে 2:1, 20:10 মানে 2:1। ওকে, তাহলে আমরা অনুপাতটা পেয়ে গেলাম 2:1। তাহলে ভিটা কেটে গেল কেন, আহিত হওয়ার পর দুটোর যেহেতু বিভবটা সমান হবে, সাধারণ বিভবের ক্ষেত্রে দুটো ধারকের আমার শক্তির অনুপাত হাফ CV স্কোয়ার করলে সেটা তার ধারকত্বের অনুপাতের সমান হলো, কারণ এখানে দুটোরই বিভব সমান, তাই ভি স্কোয়ার দুটো কেটে গেল। তাহলে নির্ণেয় অনুপাত হলো C1 ইজ টু C2 এর সাথে সমান। ওকে, 29 নম্বরে কি বলেছে, আচ্ছা, একটি পরিবাহী তারের সাহায্যে C1 C2 দুটি ধারক বিশিষ্ট দুটি ধারককে যুক্ত করা হলো। ধরো দুটো ধারক, ধারকত্ব C1, এরকমভাবে আমি জুড়ে রাখলাম, আপাতত কি বলেছে এবার দেখব। যুক্ত করা হলো, তাদের সমপরিমাণ কিউ পরিমাণ আধান আহিত করা হলো। আচ্ছা, যুক্ত করা হলো মানে দু সাইডেই জুড়েছে, এইভাবে জুড়েছে মানে তারা সমান্তরালে আছে। প্রত্যেকটাকে কিউ আধান আহিত করেছে মানে এরা কিন্তু সমান্তরাল আছে, মানে তারা এই দুটো প্লেটও জোড়া আবার এই দুটো প্লেটও জোড়া, মানে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট ছবিটা যেটা দাঁড়াচ্ছে এই, এটা C1 ধারক, এটা C2 ধারক, এর আধান কিউ, সমপরিমাণ আধান কিউ আধান আহিত করেছে। তাহলে এদের সাধারণ বিভব মানে প্রত্যেকের বিভব কত, তাহলে আমাদের কি সূত্র, C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এবার C1 V1 মানেই তো কিউ, তাহলে 2Q বাই C1 প্লাস C2। কিউ সমান CV, তাহলে প্রথমটার কিউ কত C1 V1, দ্বিতীয়টার কিউ কত C2 V2, মানে কিউগুলো যেহেতু সমান। নেক্সট পার্ট কি বলেছে, ধারকত্বগুলি দ্বারা অর্জিত আধানের পরিমাণ নির্ণয় করো। অর্জিত আধানের পরিমাণ মানে, তাহলে এখন তাদের আধান কত Q1 ড্যাশড, আধান বন্টনের পর, তাহলে সেটা কত হবে C1 V। তাহলে C1 V করলে কত হচ্ছে, আর এটা হচ্ছে তাহলে C1 ইন্টু 2Q বাই C1 প্লাস C2। তাহলে আধান বন্টনের পর প্রথমটার আধান যদি হয় Q1 ড্যাশ, তাহলে সে কত, অতএব অর্জিত আধান, কত আধান পেল, অর্জিত আধান মানে একটার বিভব যদি বেশি হয় তাহলে আমরা বিয়োগ করে দিতে পারি, তাহলেই আমাদের ভ্যালুটা চলে আসবে এখান থেকে। তাহলে C1 2Q1 বাই Q1 প্লাস Q2, আর আগে আধান ছিল কত, আগে আধান ছিল মাইনাস, এটা বন্টনের পর তাহলে কতটা অর্জিত হয়েছে মাইনাস কিউ। তাহলে এখান থেকে আমাদের অর্জিত আধান C1 V করেছে মনে হচ্ছে শুধু, নাকি ওরা উত্তরটা কি ফর্মে লিখেছে, C1 বাই দিস। ধারকগুলি দ্বারা অর্জিত তড়িতাধানের পরিমাণ নির্ণয় করো। দুটোর তো বিভব সমান হয়ে গেছে, তাহলে বিভব সমান হয়ে যাওয়ার ফলে প্রথম আধান ছিল Q1, তাহলে একে যদি আমরা মাইনাস করি তাহলে এখান থেকে একটা নয় Q1 কাটবে,
তাহলে একজন তো আধান দেবে, একজন আধান নেবে, সমপরিমাণ আধানে আহিত করা হলো বলেছে তো। তাহলে আচ্ছা, তাদের সমপরিমাণ কিউ আধানে আহিত করা হলো, ধারকগুলি দ্বারা অর্জিত তড়িতাধানের পরিমাণ কত হবে? সাধারণ বিভব যেই পেয়ে গেল, তাহলে প্রথমটা আধান আগে ছিল কিউ, তাহলে সাধারণ বিভব পাওয়ার পর তাদের প্রশ্নটা একটুখানি গন্ডগোল আছে। যদি এই দুটোকে মোট কিউ আধান দেয় তাহলে কিন্তু আমরা এটাকে হিসেবটা করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে দুটোর মোট আধান এখানে আমরা যদি হিসেব করি, মোট আধান আসছে কিউ, দেখো 2Q কিন্তু আসছে না, মানে এখানে যে অর্জিত আধানের পরিমাণটা কথা বলেছে সেই দুটোকে যোগ করলে কিন্তু মোট কিউ আসছে, কিন্তু এখানে বলেছে প্রত্যেকটাকে সমপরিমাণ দিয়ে আহিত করেছে। তো উত্তরটা কিন্তু হওয়া উচিত, যেটা আমি করছি, এটা আসছে 2CQ C1Q মাইনাস C1Q মাইনাস C2Q বাই C1 প্লাস C2। তাহলে উত্তরটা আমাদের চলে আসছে হচ্ছে C1 মাইনাস C2 বাই C1 প্লাস C2 ইন্টু কিউ। এটাই উত্তর হওয়া উচিত। কতটা আধান চেঞ্জ হলো, পরিবর্তন হলো, কতটা অর্জন করলো, আগে তো কিউ আধান আছেই। এবার যদি দুজনকে যদি কিউ আধান দিই তাহলে কিন্তু কিউটা ভাগ হবে, সেই অঙ্কটা আলাদা, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। সেই অঙ্ক ধরে, সেটা ধরে করলে অঙ্কটা একটু আলাদাভাবে হবে। তোর এই দুটো ধারক আছে সমান্তরালে যুক্ত, এদের দুজনকে মোট কিউ আধান দিলাম, তাহলে কিউ আধান যদি দুজনকে কিউ আধান দিই, যেহেতু সমান্তরাল অতএব ভি কনস্ট্যান্ট, ভি মানে হচ্ছে কিউ বাই সি, তাহলে কিউ প্রপোর্শনাল টু সি, তার মানে এর আধান যদি বলি Q1, এর যদি বলি Q2, তাহলে Q1 ইস টু Q2 হবে C1 ইস টু C2। কিউ সমান হচ্ছে ভি ইকালস টু হচ্ছে কিউ বাই সি, ভি ইকাল টু হচ্ছে কিউ বাই সি। হ্যাঁ, তাহলে কিউ বাই সিটা কনস্ট্যান্ট, তাহলে কিউ প্রপোর্শনাল টু সি হচ্ছে, তাহলে C1 ইস টু C2। তাহলে মোট আধান দুজনকে যদি মোট মিলে কিউ আধান দেওয়া হয়, প্রশ্নটা বুঝতে হবে, দুজনকে যদি, প্রশ্নটা হওয়া উচিত ছিল এরকম, কিন্তু ওরা যেটা চেয়েছে সেই অনুসারে উত্তরে ওটা হওয়া উচিত। তো দুজনকে যদি মোট কিউ আধান দিই তাহলে কিন্তু মোট কিউ আধান বন্টন করলে, অতএব মোট কিউ আধান বন্টন করলে প্রথমটির আধান, ওরা এটা ধরে অঙ্কটা করেছে কিন্তু এটা কিন্তু প্রশ্নে বলা নেই, প্রথমটির আধান তাহলে দাঁড়াবে মোট আধান কিউ, সেটা কি অনুপাতে ভাগ হবে C1 ইস টু C2, মানে C1 বাই C1 প্লাস C2, এবং দ্বিতীয়টির আধান, তাহলে মোট আধানটা Q1 Q2 অনুপাতে C1 ইস টু C2 অনুপাতে আনুপাতিক ভাগ হারে ভাগ হয়ে যাবে, তাহলে দ্বিতীয়টির আধান দাঁড়াবে Q ইন্টু C2 বাই C1 প্লাস C2। দেখো এটাই ওরা কিন্তু উত্তর করেছে মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু অঙ্কের কিন্তু উত্তর এটা হওয়া নয়, প্রশ্নে বলেছে প্রত্যেককে কিউ আধান দিয়েছে, প্রত্যেককে কিউ আধান দিয়ে সেখান থেকে আমরা সাধারণ বিভবটা পেয়ে গেছি, এটাই উত্তর সাধারণ বিভবে দেওয়া আছে, তাই তো? সাধারণ বিভব এইটা দেওয়া আছে 2Q বাই C1 প্লাস C2। যদি ব্যাপারটা বুঝে নাও, যদি দুটোর মধ্যে মোট আধান, এখানে আমরা যেটা করেছি মোট আধান 2Q, মোট আধান 2Qটাকে বন্টন করছি, তাহলে সেই অনুসারে এইটা হচ্ছে আধান বৃদ্ধি বা হ্রাস যাই বলো না কেন, একজনের কমবে একজনের বাড়বে। এবার যদি মোট আধানটা কিউ পরিমাণ দিই, বা যেহেতু সমান্তরালে বিভবটা কনস্ট্যান্ট তাই ভিটা কনস্ট্যান্ট, মানে কিউটা সি এর সমানুপাতিক, তাহলে কিউটা কিউ অনুপাতে ভাগ হয়ে যাবে, প্রথমজন কত অংশ পাবে, দ্বিতীয়জন কত অংশ পাবে সেটা কি করে বুঝবো, C1 C2 রেশিওতে ভাগ হয়ে যাবে, তাহলে আনুপাতিক ভাগ হার করলে উত্তরটা চলে এলো। কিন্তু প্রশ্ন যা দিয়েছে সেই অনুসারে উত্তর হওয়া উচিত আধান বৃদ্ধি কতটা হলো বা হ্রাস কতটা হলো, এটা হচ্ছে C1 মাইনাস C2 বাই C1 প্লাস C2 ইন্টু কিউ, এটা হওয়া উচিত। ঠিক আছে, তো আমরা এর নেক্সট প্রবলেমটা দেখে নেব। তো যেটা বললাম দেখো তোমরা চিন্তা করে, অঙ্কটার মধ্যে একটুখানি ভাষাগত গন্ডগোল আছে। আমরা চলে যাই এবার নেক্সট প্রবলেমে, সেটা হচ্ছে আমাদের 29 হলো 30 নম্বর অঙ্ক। প্রত্যেকটা অঙ্কই ভালো, তো ভালো করে দেখতে হবে। আচ্ছা, 30-এ কি বলেছে দেখি। একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাত 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার চাকতি
দ্বারা তৈরি। দুটি পাতের মধ্যবর্তী ব্যবধান 1 মিলিমিটার হলে ধারকত্ব কত? সি এর সূত্র হচ্ছে কে এপসাইলন নট এ বাই ডি। এবার এখানে যেহেতু বলেছে কোনো মাধ্যম বলে দেওয়া নেই, তাহলে কেটাকে আমরা 1 ধরবো। তাহলে এপসাইলন নট হচ্ছে 8.85 10⁻⁻12। আর চাকতিগুলোর ব্যাসার্ধ দিয়েছে মানে বৃত্তাকার চাকতি, তাহলে এরিয়া হবে পাই ডি স্কোয়ার, মানে পাই আর স্কোয়ার, ডি স্কোয়ার বলছি, পাই ইন্টু 5 সেমি মানে 5/100 হোল স্কোয়ার বাই ডিস্টেন্সটা বলে দিয়েছে আমাদের এখানে 1 মিলিমিটার। 1 মিলিমিটার থেকে করলে 10⁻³ মিটার, তাহলে এটা হলো ফ্যারাডে। ওরা দিয়েছে দেখছি স্ট্যাট ফ্যারাডে, মানে ইএসইউতে দিয়েছে, তো এটা ভাগ করে দিলে চলে আসবে, তো আমরা এটাকে বার করে নিই। তাহলে এটা আমাদের কত আসছে? 8.85 ইন্টু 10⁻⁻12 ইন্টু পাই ইন্টু 5/100 মানে 0.05 স্কোয়ার ডিভাইডেড বাই 10⁻³ এটা আসছে 6.9507 ইন্টু 10⁻11 ফ্যারাড। আর ফ্যারাড থেকে আমরা একটা জানি, একে যদি আমরা 6.9507 10⁻11 একটু 9 ইন্টু 10⁻11 দিয়ে গুণ করি, তাহলে সেটা হয় স্ট্যাট ফ্যারাড, ওরা যেটা উত্তর দিয়েছে, বা ইএসইউ। 9 ইন্টু 10⁻11 62.5 62 তোমরা এটা উত্তর করলেও সঠিক, কোনো অসুবিধা নেই। এখানে স্ট্যাট ফ্যারাডে যেতেই হবে বা ইএসইউ ফ্যারাডে যেতে হবে, তার কোনো মানে নেই, তো তোমরা ফ্যারাডেই উত্তর করবে, কোনো সমস্যা নেই। 31 কি বলেছে এবার আমরা চলে যাই। 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারককে 20 ইএসইউ 20 ভোল্ট দিয়ে আহিত করা হলো, অপর একটি অনাহিত ধারককে যুক্ত করা হলো। সমবায়ের দু প্রান্তে বিভব পার্থক্য কত হবে, মানে সাধারণ বিভব বার করতে হবে, প্রত্যেক আধানের পরিমাণ কত হবে সেটা বার করতে হবে। তাহলে 2 মাইক্রোফ্যারাড এটাকে আহিত করেছে কত দিয়ে? 20 ভোল্ট। এর সঙ্গে যুক্ত করা হচ্ছে সমান্তরালে 3 মাইক্রোফ্যারাড, এর বিভবটা বলে দিয়েছে 0। তাহলে এই অবস্থায় কি হবে, তারা আধান বন্টন করবে এবং তারা এমনভাবে বন্টন করবে যাতে করে কি হয়, মানে সমান্তরালে কি কনস্ট্যান্ট? ভি কনস্ট্যান্ট, ভিটা কনস্ট্যান্ট হয়, সেটাকেই বলে কমন পোটেনশিয়াল। তাহলে ভিটা কত হয়? C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। তাহলে সাধারণ বিভবটা হচ্ছে 20 দুগুণে 40 যোগ 0 মানে 40 বাই মোট কত হচ্ছে 3 আর 2 5 মানে 8 ভোল্ট। তাহলে সাধারণ বিভব হলো 8 ভোল্ট। আর সঞ্চিত আধান, প্রথমটা যদি বলি Q1, দ্বিতীয়টা Q2, তাহলে আধান বন্টনের সাধারণ বিভবে আসার পর প্রথমটার তাহলে বিভব কত? C1V মানে 2 আর 8 16 মাইক্রোকুলম, আর Q2টা হবে C2V মানে 3 8 24 মাইক্রোকুলম। ওকে, 32। পরপর তোমরা দেখতে থাকো, আমি করিয়ে দিই। 10 ইএসইউ তড়িতাধান দিয়ে দেওয়ার ফলে একটি ধারকের বিভব 0 থেকে 150-এ পরিণত হলো, শক্তি কত হবে? তো করে ফেলা যাক অঙ্কটা। তাহলে আধান দিয়েছে কত? শক্তি সূত্র হাফ সিভি স্কোয়ার, তো এটাকে আমি লিখছি হাফ সিভি মানে কত, এখান থেকে একটা ভি নিয়ে নিলাম, তাহলে সি মানে কিউ, তাহলে হাফ কিউ ভি, তাহলে হাফ ইন্টু আধান দিয়েছে কত? আধান দিয়েছে 10, আর বিভব পার্থক্য ভিটা হচ্ছে দুটোর মধ্যে বিভব পার্থক্য কত হচ্ছে 150, তাহলে 150, তাহলে আমাদের বিভব 0 থেকে বেড়ে 150 হলো, ধারকে সঞ্চিত শক্তি কত হবে? 150 ভোল্ট। ও সরি, 10 ইএসইউ দিয়েছে, ওটা আমি খেয়াল করিনি। আচ্ছা, 10 ইএসইউ ছিল। 10 ইএসইউ মানে আমাদের
1 ইএসইউ 1 কুলম্ব মানে 3 × 10⁹ তাহলে কিউটাকে আমরা কত বসাবো 10/3 × 10⁹। এটা আমরা কিসে করলাম কুলম্বে করলাম আর ভোল্টেজটা হলো 150। ওকে, তাহলে এটা উত্তর বেরোচ্ছে আমাদের জুলে। বাটা বুঝে নাও, এখানে যেহেতু ইএসইউ দিয়েছে কুলম্বে দেয়নি তাই আধানটাকে কনভার্ট করতে হলো, কারণ ভোল্ট আর কুলম্ব এসআই একক, কিন্তু ইএসইউটা কিন্তু আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা ইএসইউ যেটা, তো সেটা কিন্তু সিজিএস বা গসিয়ান ইউনিট, তো সেই জন্য আমরা ওটাকে করতে পারলাম না। তাহলে উপরে হলো 750 / 3 × 10⁹, এটা আসছে 2.5 × 10⁻⁷ জুল। এবার 1 জুল মানে কত আর্ক 10⁷ আর্ক, তাহলে 10⁷ দিয়ে গুণ করলে এটা 2.5 আর্ক চলে আসবে। ওটা আমি তখন খেয়াল করিনি, ওখানে ওটা 10 ইএসইউ দিয়েছিল, স্ট্যাট কুলম্ব দিয়েছিল, তো সেটা দিয়ে আমাদের এখানে মানটা বসাতে হবে। ওকে, তো চলো এটা হয়ে গেল 32। অনেক অঙ্ক দিয়েছে, আমি ধীরে ধীরে করাই, তোমরাও করতে থাকো। আর তোমরা নিজেরা যেগুলো করতে পেরে গিয়েছো সে তাতে কোনো সমস্যা নেই, সেগুলো একবার দেখে নেবে পারলে। আচ্ছা 33, অনেক অঙ্ক, ধরো এখানে প্রায় 80খানা 70খানা অঙ্ক দিয়েছে, 73খানা। আমরা সবাই মাত্র 33-এ শুরু করছি। 33-এরটা বেশ ভালো অঙ্ক, সংসদ নমুনার প্রশ্নপত্র। কিউ আধানযুক্ত একটি এম ভরের একটি গোলকাকার বলকে এল দৈর্ঘ্যের একটি সুতোর সাহায্যে এক প্রান্তে বেঁধে উল্লম্ব বৃত্তপথে ঘোরানো হচ্ছে। বৃত্তপথের কেন্দ্রে সমপ্রকৃতির এবং সমমানের একটি আধানযুক্ত আছে। আচ্ছা, পথের সর্বনিম্ন বিন্দুতে প্রথম বলের সর্বনিম্ন বেগ কত হলে গোলকটি পূর্ণ বৃত্তপথে ঘুরতে সক্ষম হবে? বা এটা সেই আমাদের সন্ধিবেগের ধারণা তোমাদের যদি থাকে তাহলে খুব সুবিধা হয়। এখানে একটা কিউ আধান আছে, এটাকে একটা এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে একটা কিউ আধানকে ঘোরাচ্ছি। ওকে, তো এটা এখানেও পৌঁছতে পারে। তো প্রশ্ন হচ্ছে এখানে বেগ কত হলে, ধরলাম এখানে বেগ ইউ, এখানে বেগ কত হলে আর এখানে সর্বোচ্চ বিন্দুতে ভি, বেগ ইউটা কত হলে, মিনিমাম কত হলে সেটা বৃত্তপথ কমপ্লিট করতে পারবে। ওকে, তো এখানে এম ভর যেহেতু, তাহলে এদিকে একটা এমজি বল কাজ করছে, এমজি। আবার এদিকে একটা টান কাজ করছে, টান টি এ, যদি এটা এ পয়েন্ট বলি আর এটাকে যদি বি পয়েন্ট বলি, তাহলে এখানে একটা টি বি কাজ করছে। তাহলে যেটা করতে হবে, সর্বোচ্চ বিন্দুতে টানটা শূন্য করে বেগটাকে বার করে নেবো, তাহলেই আমরা এখানে ভিটা পেয়ে যাব। তো সর্বোচ্চ বিন্দুতে কি কি বল কাজ করছে? সর্বোচ্চ বিন্দুতে যেটা বি বিন্দু, আমরা বি নাম দিয়েছি, আমি বিটা এখানে আঁকছি। এম ভর যেহেতু তাই এদিকে একটা এমজি কাজ করবে, কেন্দ্রের দিকে একটা টেনশন কাজ করবে, আর এই কিউ আধান এখানে যখন এই কিউটা যাবে তাকে বিকর্ষণ করবে, তাহলে এদিকে একটা Q²/L² বল কাজ করবে। উত্তরে ε0 আছে? নেই। তাহলে এবার এটা যেহেতু বৃত্তপথে ঘুরছে, তাহলে অতএব mg + tb - Q²/L², কেন্দ্র বরাবর যে লব্ধি বল সেটাই হচ্ছে ওকে বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বল যোগান দেবে। তাহলে কেন্দ্র বরাবর কোনটা বেশি? নিশ্চয়ই এটা যেহেতু এরকম বৃত্তপথে ঘুরছে, তাহলে নিশ্চয়ই কেন্দ্রের দিকে বলটাকে বেশি হতে হবে, তাহলে এই বলটা বেশি, তাহলে এটা মাইনাস এটা, লব্ধি বল কেন্দ্রের দিকে, সেটাই কি হচ্ছে ওটাকে বৃত্তপথে ঘোরার জন্য ওই অবস্থানে তাকে অভিকেন্দ্র বল যোগান দিচ্ছে। অভিকেন্দ্র বলের সূত্র কি? mv²/L। তাহলে সর্বোচ্চ বিন্দুতে ন্যূনতম বেগের ক্ষেত্রে ভি টানটা শূন্য, তাহলে টিবি 0 হলে আমাদের ভিটা বার করি, তাহলে ভি চলে আসছে আমাদের GL - Q²/ml নাকি Q²/ml। হ্যাঁ, একটা এল কেটে যাচ্ছে দেখতে পাচ্ছ, এম দিয়ে এমটা কেটে গেছে, এমটা এখানে নিচে চলে আসবে, এলও একটা কেটে গেছে, এল দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে হ্যাঁ, তাহলে এটা হলো সর্বোচ্চ বিন্দুতে বেগ। তাহলে এই বেগ পেতে গেলে সর্বনিম্ন বিন্দুতে তাকে কত বেগে পাঠাতে হবে? তাহলে সুতরাং তাহলে ভিটা বেরোলো সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন বেগ, ওই বেগের বেশি হলে ওটা বৃত্তপথ কমপ্লিট করতে পারবে
এই বেগের সমান হলে এখানে গিয়ে এই অবধি পৌঁছবে, মানে এখান থেকে অবধি যাবে, এর থেকে বেশি হলে এদিকে আসতে পারবে। তাহলে এইখানে পৌঁছতে গেলে মিনিমাম কত বেগ দরকার, তাহলে সেটা বার করি। অতএব ইউ সমান হবে, এবার ইউ স্কোয়ার মাইনাস 2g ইন্টু 12 সমান ভি স্কোয়ার লিখতে পারি। আমাদের সূত্র কি, এটা বস্তুর ওপরে যাচ্ছে তাহলে জি মন্দনে, তাহলে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার ওপর দিকে গেলে মাইনাস 2gl, এলটা এখানে 2l, পুরোটা দূরত্ব হলো 2l, এল প্লাস এল, তাহলে এখানে ইউ স্কোয়ার চলে এলো ভি স্কোয়ার প্লাস 4gl, তাহলে ভি স্কোয়ার করলে এটা হয়ে যাবে 5gl মাইনাস কিউ স্কোয়ার বাই ml। তাহলে সর্বনিম্ন বিন্দুতে ন্যূনতম বেগ, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। তাহলে কি করলাম, সর্বোচ্চ বিন্দুতে টানটা শূন্য করে, সর্বোচ্চ বিন্দুতে টানটা শূন্য করে দিয়ে সর্বোচ্চ বিন্দুতে ন্যূনতম বেগটা বার করলাম। সেই ন্যূনতম বেগ অর্জন করতে গেলে সর্বনিম্ন বিন্দুতে মিনিমাম কত তাকে বেগ দিতে হবে, √5gl মাইনাস কিউ স্কোয়ার বাই ml। এটাই মনে হচ্ছে উত্তর দেওয়া আছে, দেখলাম। হ্যাঁ, তো এটাই আমাদের উত্তর হয়ে গেল। ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট। 34 নম্বর অঙ্কে কি বলেছে এবার আমরা দেখে নেব। প্রতিটি 4 × 10⁻⁶ আধানে চারটি বর্গক্ষেত্রের কেন্দ্রে আছে। আচ্ছা, 4 কোণায় রয়েছে, এদের প্রতিটির উপর অবশিষ্ট 3টি আধান দ্বারা ক্রিয়াশীল বল কত। একটা বর্গক্ষেত্রের 4টে কোণায় আধান আছে, ধরলাম সবগুলোই কিউ, তাহলে আমি কিউ দিয়ে বসাচ্ছি, এটাও কিউ, এটাও কিউ, কিউটা পরে বসিয়ে দেবো, কিউ, এটাও কিউ। ওকে, আর দৈর্ঘ্য কত বলে দিয়েছে, দৈর্ঘ্যটাকে আমি এল ধরছি, এল এর মানটা লাস্টে বসাবো। তো দেখো, এই আধান যদি এর ওপর হিসাব করি, এই কিউটার ওপর, তাহলে এই আধানটা একে বিকর্ষণ করবে এদিকে, কিউ স্কোয়ার বাই 4πε0 এল স্কোয়ার, এসআইতে যেহেতু কিউগুলো দিয়েছে, কিউ এলগুলো এসআইতে দেওয়া। এই আধানটাও একে বিকর্ষণ করবে একই পরিমাণ বল দিয়ে, এটা যদি এফ হয় তাহলে এটাও এফ। আবার এই কিউ আধানকেও কিন্তু বিকর্ষণ করবে কর্ণ বরাবর, এটা হচ্ছে বললাম এফ ড্যাশ, F1। এবার এই দুটো এফ যেহেতু সমকোণে আছে, তাহলে এদের লব্ধি থাকবে এদিকে, সেটা F2। তাহলে F2টা কার কার লব্ধি, F2টা হচ্ছে দুটো এফ, যে দুটো বল সমকোণে আছে তাদের লব্ধি হচ্ছে এফ, সেই এফটা হলো তাদের লব্ধি হচ্ছে F2। আর F1টা হচ্ছে এই যে কোণায় যে আধানটা আছে তার জন্য এর ওপর যে বিকর্ষণ বল সেটা বাইরের দিকে, সেটা হচ্ছে F1। তো যাই হোক, এটা হচ্ছে √2l, এই কর্ণের দৈর্ঘ্যটা, এটা যদি এল হয় এটাও এল, তাহলে √2l। তাহলে মোট বল চলে এলো, দুটো এফ সমকোণে আছে তাহলে কত হবে, F√2, মানে F1টা হলো F√2, মানে দুটো এফ যদি সমকোণে, এটাও এফ এটাও এফ, এটা 90 ডিগ্রি, তাহলে কত হবে √f² যোগ f² মানে F√2 প্লাস এর জন্য হচ্ছে F1। এবার মানগুলো আমাদের বসাতে হবে। তাহলে F√2টা হচ্ছে q² √2 বাই 4πε0 L² প্লাস F1টা কত হবে q² বাই 4πε0, এলটা কত L√2 স্কোয়ার করলে কত হবে 2L²। এবার এখানে আমরা মানটা বসিয়ে দেবো, তাহলে আমাদের হিসেব চলে আসবে। ওকে, কিউটা কত দিয়েছে, কিউ দিয়েছে হচ্ছে, আচ্ছা এখানে একটু কমন টমন নিই, তাহলে আমাদের একটু হিসেব করতে সুবিধা হবে। তো এটা একটা কাটলে নিচে আসছে 2√2, তাহলে এখানে কমন চলে গেল q² বাই, কাটবো না থাক, কাটলে আরও দেখতে বাজে লাগছে, 4πε0টা কমন নেওয়া যাচ্ছে, আমাদের সুবিধা হবে, কারণ 4πε0 মান আমরা বসাতে পারি, এটা √2ই থাক। তাহলে 4πε0 q² বাই 4πε0 L²টা কমন গেল, √2 প্লাস হাফ, এটা থাকলো। এবার এখানে মানটা বসিয়ে দিলেই আমাদের কিউ আর এল এর মানটা বসিয়ে দিলে আমরা উত্তরটা পেয়ে যাবো। তো আমরা ডাইরেক্ট বসিয়ে দিই, তোমরা নিজেরাও বসিয়ে নেবে। কিউটা কত বলেছে জানো, 4 × 10⁻⁶, 4 × 10⁻⁶, তাহলে এটা হোল স্কোয়ার হলো, বাই বাইটা, হ্যাঁ ঠিকই আছে, এখানে লেখা যাবে 1 বাই, এটা 4πε0 হচ্ছে 1/9 × 10⁹,
ইন্টু হচ্ছে এল স্কোয়ার। এলটা যেন কত দিয়েছে, এল দিয়েছে হচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার, সেটা ঠিক করে একটু লিখতে আমার ভুল হয়ে গিয়েছিল, তো নিজেরাও করতে পারো। এটা হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6 স্কোয়ার ডিভাইডেড বাই 1/9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু বাহুটা কত ছিল যেন 4 ইন্টু 8 মানে 8 সেমি অ্যাকচুয়ালি, 8 ইন্টু 10 টু দি পাওয়ার -2 হোল স্কোয়ার। আচ্ছা, এটা হলো 45-এর 2 এই জিনিসটা, প্লাস ইন্টু হচ্ছে কত ব্র্যাকেটে √2 প্লাস হাফ মানে 0.5 লিখলাম, এটা এলো হচ্ছে 43.069, এটা এলো 43.069 নিউটন। তাহলে কি শিখে নিলাম, এই আধান একে বিকর্ষণ করছে একটা বল দিয়ে, এই আধান একে বিকর্ষণ করছে একটা বল দিয়ে, এই দুটো আধানের লব্ধি হলো এটা এফ, এটাও এফই হবে কারণ কিউ কিউ এল, এটাও কিউ কিউ এল। তাহলে Q1 Q2 বাই এল স্কোয়ার, Q1 Q2 বাই এল স্কোয়ার, এটা কনস্ট্যান্ট আছে, সেটা পরের বিষয়। তাহলে দুটো এফ সমকোণে থাকলে তাদের লব্ধি হলো F√2। আর F1টা কি, এই কিউ এর জন্য এর ওপর যে বিকর্ষণ বল সেটা কত হবে Q1 Q2 বাই 4πε0 r স্কোয়ার, আরটা কত L√2, মানে এটা এল হলে এটা হবে L√2 কর্ণটা, তাহলে 12 স্কোয়ার দিয়ে মানটা বসিয়ে দিয়ে আমাদের ফাইনাল রেজাল্ট, আমাদের যেটা উত্তর দেওয়া আছে 43.03 আছে, ঠিক আছে, আমরা 0.7ই করলাম, আমরা একটু এগিয়ে থাকলাম ওদের থেকে, সেটা আমরা পেয়ে গেছি। ওকে, তো নেক্সট আমরা পরের যে প্রবলেম সেটা আমরা দেখে নেব। ওকে, তাহলে আশা করি বোঝা গেল। নেক্সট আমাদের 35 নম্বর অঙ্কে কি দিয়েছে সেটা আমরা দেখব। এখানে পরপর দুটো অঙ্ক ভালো করলাম, 33, 34 খুব ভালো করে করবে, এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, মানে এতক্ষণের মধ্যে সবচেয়ে ভালো অঙ্কও বলতে পারি। আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না বুঝতে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও ক্লাসগুলো শেয়ার করবে আর বন্ধুদের বলবে দেখতে, তাহলে আমারও ভালো লাগবে। আচ্ছা, কত হলো, 34 হলো, 35 বলে দিয়েছে, 35 বলেছে, এটা 2011 সালে এসেছিল এইচএসে। কোনো অঞ্চলে তড়িৎ ক্ষেত্র অডিও মানে রেডিয়াল ব্যাসার্ধ বরাবর এবং ই সমান এআর, এর মানটা কত বলে দিয়েছে 100, আর ব্যাসার্ধের সাথে সমানুপাতিক। আর কে মূলবিন্দু ধরে মাপা হচ্ছে, ওই মূলবিন্দুকে কেন্দ্র করে 20 সেমি ব্যাসার্ধের একটি গোলক কল্পনা করা হলো, এর আবদ্ধ আধানের পরিমাণ নির্ণয় করতে হবে। তো কোন একটি অঞ্চলে তড়িৎ ক্ষেত্র দিয়েছে, মূলবিন্দু আর কে মূলবিন্দু থেকে মিটারে মাপা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে আর কে দূরত্বকে মূলবিন্দু থেকে মিটারে মাপি, তাহলে এই ধরো দূরত্ব, আরটা হলো মিটারে মাপা হচ্ছে, আরটা রেডিয়াল ভেক্টর ব্যাসার্ধ, একটা গোলক কল্পনা করা হলো এক্স ওয়াই জেড। ওকে, আচ্ছা, তো কি বলে দিয়েছে এখানে, আচ্ছা, মূলবিন্দুকে কেন্দ্র করে 20 সেমি ব্যাসার্ধের একটি গোলক যদি কল্পনা করা হয় তার আবদ্ধ আধানের মান কত হবে। আচ্ছা, তো আমরা টোটাল যে ফ্লাক্স, তো 20 সেমি বলেছে, আর সমান বলেছে 20 সেমি মানে 0.2 মিটার, তাহলে টোটাল ফ্লাক্স কত হবে, ফ্লাক্স মানে হচ্ছে ই ইন্টু এরিয়া, এরিয়া হচ্ছে 4πr²। ওকে, তাহলে আমরা যদি মানটা একটু ক্যালকুলেট করে নিই, মানটা ইটা হচ্ছে 100 ইন্টু 0.2, এটা মিটার হবে, সরি আমি লিখতে ভুল করেছি, তাহলে 100 ইন্টু 0.2 ইন্টু 4π ইন্টু 0.2 স্কোয়ার। ওকে, এটা রেডিয়ালি চেঞ্জ হচ্ছে বলে দিয়েছে, তাহলে হচ্ছে 100 ইন্টু 0.2 ইন্টু পাই ইন্টু 4 ইন্টু 0.2 স্কোয়ার, এটা আসছে আমাদের 10.05।
10.053 নিউটন মিটার স্কোয়ার পার কুলম। তো ফাই মানে বলছে আবার কিউ বাই এপসাইলন জিরো সমান ফাই, তাহলে কিউ সমান চলে আসছে ফাই ইন্টু এপসাইলন জিরো। তাহলে এপসাইলন জিরোর মানটা যদি বসিয়ে দিই তাহলে ইন্টু 8.85 10⁻⁻12 8.896 সামথিং একটা ভ্যালু আসছে। ওটাই করেছে ওরা। তাহলে এটা আসছে 10.053 10 ইন্টু 8.85 10⁻⁻12 এত কুলম। তাহলে তাতে করে আমাদের চলে আসছে 8.89 10⁻⁻11 কুলম। ওরা মানটা কত দিয়েছে এখানে 13তে দিয়েছে, মানে আরো 2 ঘর সরিয়ে দিয়েছে, এটাকে করেছে তাহলে 889 88 বা 89 লিখলেই হলো। হ্যাঁ ঠিকই আছে, আমি ওটাকে অ্যাপ্রক্সিমেট করেছি ইন্টু 10⁻⁻, তাহলে এখানে 2 ঘর সরালাম, তাহলে এখানে 13 হয়ে যাবে কুলম। ঠিক আছে, তোরা 888.9 লিখেছে, আমি 889 লিখেছি, খুব একটা অসুবিধা নেই। ঠিক আছে, এখান থেকে এপসাইলন জিরোর মানটাও বসিয়ে দিতে পারো। 1/4 এপসাইলন জিরো যে এখানে দিয়েছে 9 × 10⁹, ওই মানটা এখান থেকে ডাইরেক্ট বসাতে পারো, মানে 1/4 এপসাইলন নট 9 × 10⁹। তাহলে এখানে তোমরা যদি মনে করো তাহলে এপসাইলন জিরোর জায়গায় 1/4 × 9 × 10⁹ এই ভ্যালুটা বসিয়ে দেখবে উত্তরটা পুরোপুরি মিলবে। আমি যেহেতু এটা এপসাইলন নটের ভ্যালুটা বসিয়েছি তার জন্য উত্তরটা একটু এদিক ওদিক সামান্য এসছে, অত অসুবিধা নেই। তাহলে কি শিখে নিলাম, তাহলে ই ইন্টু এরিয়া গোলকের ক্ষেত্রফল 4πr², ই ডট এস করে ফাই পেলাম, ফাই মানে কিউ বাই এপসাইলন জিরো, তাহলে কিউটা সেখান থেকে আমরা ক্যালকুলেট করে ফেললাম। ওকে 36 নেক্সট। আচ্ছা, দুটি আধান 2 ইএসইউ আধান, আচ্ছা দুটি ঋণাত্মক 2 ইএসইউ আধান বিন্দু আধান এবং অপর একটি বিন্দু আধান কিউ একটি সরলরেখার প্রত্যেকে সাম্যাবস্থায় আছে। কিউ এর আধানের অবস্থান, মান এবং প্রকৃতি নির্ণয় করা, অবশ্যই ধনাত্মক হতে হবে। তাহলে দুটো -2 ইএসইউ, এর থেকে ধরলাম ধরো 8টা কি দিয়েছে এখানে, মনে হচ্ছে যেন দুটো আধানের মধ্যবর্তী দূরত্বটা r ধরে নিয়েছে ওরা, উত্তরে দেখো r/2 আছে, এটাকে r ধরলাম। তাহলে এইটুকু যদি x হয় তো এটা হবে হচ্ছে r - x। পরে দূরত্বটা বলে দেয়নি অঙ্কে, মানে এই দুটো আধানের দূরত্ব, এখানে একটা কিউ আধান রাখা হলো। তাহলে এর ওপর সরলরেখার উপর প্রত্যেকটি আধান হচ্ছে এই অবস্থায় আছে, মান এবং আধান। আচ্ছা, তাহলে সাম্যাবস্থা মানে যে কোনো একটা প্রান্তীয় আধানের ওপর যে বলটা সেটা শূন্য হয়। তাহলে এটার ওপর যদি হিসেব করি তাহলে হচ্ছে -2, তাহলে টু ইন্টু কিউ, মাইনাস দিচ্ছি না, মানে আকর্ষণ বা বিকর্ষণ কিছু একটা করবে, কারণ এর তো পোলারিটি জানি না, বাই x² প্লাস, তাহলে এর জন্য হলো 2q/x², আর এর জন্য কত হবে 2 × 2/r² = 0। ঠিক আছে, এটা একটা কন্ডিশন হতে পারে। তাহলে এর জন্য এর ওপর, আবার এর জন্য এর ওপর। ওকে, আর মিডিল পয়েন্টার রেসপেক্টে ভাবলে, মানে এর ওপর যদি ভাবি তাহলে 2 × q/x², এটার করলাম কার সাপেক্ষে, এই কোণাটার সাপেক্ষে, এর ওপর ক্রিয়াশীল বলটা শূন্য, তো প্রত্যেকটার ওপরেই শূন্য হতে হবে, তো মিডিলটার ওপরেও শূন্য। তাহলে 2 × q/x² ইকুয়ালস টু 2 × q/r - x হোল স্কোয়ার। তাহলে মিডিলটা সামনে আছে, মানে একদম মিডিলেই থাকতে হবে, 2q কেটে গেল, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে r - x, অতএব x ইকুয়াল টু চলে এলো r/2। এবার এখানে x এর মানটা যদি আমরা r/2 বসাই তাহলে এখান থেকে আমরা q এর ভ্যালুটা পেয়ে যাব। q এর ভ্যালুটা ওখান থেকে পেয়ে যাচ্ছি, কত কি আসছে, তো ঘটনা কি দেখো, একটা কথা,
আমাদের যে কোনো একটা প্রান্তের ওপর যদি লব্ধি বল শূন্য হয় তাহলে এই মাইনাসটাকে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে এটাকে যদি প্রান্তে শূন্য নিশ্চয়ই আকর্ষণ করা দরকার, তাহলে এটা চার্জটা কেমন হওয়া দরকার, পজিটিভ। ক্লিয়ার? এই মাইনাসটা এর ওপর যদি ক্রিয়াশীল বল বলি, মোটটা শূন্য হতে পারে কখন, এটা যেহেতু মাইনাস এটাও মাইনাস, তাহলে এই মাইনাসটাকে যদি বিকর্ষণ করে অবশ্যই দুটো মাইনাস পরস্পরকে বিকর্ষণই করবে। তাহলে একে নিশ্চয়ই একে কি করতে হবে, আকর্ষণ করতে হবে, নাহলে তো সাম্যাবস্থার সৃষ্টি হবে না। তাহলে তার মানে কিউটা অবশ্যই প্লাস আধানযুক্ত। তো এগুলো যেহেতু মাইনাস, এখানে একটা মাইনাস ইউজ করছি আমি, এখানে ওই দুটো মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে এটাকে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস কিউ বাই এক্স স্কোয়ার ইকালস টু মাইনাস 2/r স্কোয়ার। ওকে, নয়তো জিরো হতে পারে না, একটা প্লাস মানে টোটালটা জিরো হতে গেলে কি, টোটালটা জিরো হতে গেলে একটা প্লাস হতে হবে, একটা মাইনাসও হতে হবে। তো আর এর মানটা আমরা যদি এখানে বসি, তার মানে হচ্ছে এক্স মানে হচ্ছে r/2 বা r ইকালস টু 2x, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কিউ বাই এক্স স্কোয়ার সমান 2/4x স্কোয়ার। তাহলে আমাদের কিউ চলে এলো এখান থেকে হাফ ইএসইউ, এবং সেটা প্লাসে চলে এলো। ওকে, এবং সেটা পজিটিভ চলে এসে, তার মানে আধানটির মান হচ্ছে 0.5 বা হাফ ইএসইউ, এবং দূরত্বটা হচ্ছে r/2। আরটা যদিও বলা ছিল না অঙ্কে, তো আমি এটা আর ধরে নিয়েছি উত্তর দেখে, তোমরাও তাই করবে। এরপর আমরা দেখে নেব 37 নম্বর অঙ্ক। কি বলেছে, 200 সেন্টিমিটার ব্যবধানে দুটি বিন্দু এ এবং বি তে 10⁻³ ইএসইউ আধান আছে। 37, এখানে একটা ধরে, এটা ধরে 200 সেমি। তো এখানে আছে প্লাস 10³ ইএসইউ, এখানেও প্লাস 10³ ইএসইউ আধান আছে। আচ্ছা, এবি রেখার মধ্যবিন্দু সি এর লম্ব সমদ্বিখণ্ডক বরাবর এখান থেকে একটা মাইনাস 10³ ইএসইউ আধানকে একটা শক্তি দিয়ে পাঠানো হলো, সর্বাধিক উচ্চতা কত হবে। তো এখানে তাকে একটা শক্তি দেওয়া হচ্ছে, ধরলাম এইচ উচ্চতায় পৌঁছবে, এই অবধি ডি অবধি পৌঁছবে, এটা সি বিন্দু। তাহলে এখানে তাকে শক্তি দেওয়া হয়েছে 10⁴ আর্গ। তাহলে সি বিন্দুতে মোট শক্তি যা হবে, ডিতেও শক্তি সংরক্ষণ অনুসারে মোট শক্তি তাই হবে। তো এই যে দূরত্বটা, এটাকে আমি আর ধরে নিলাম, এদিকেও তাহলে আরই হবে। তাহলে সি বিন্দুতে মোট শক্তি কত, সেটা যদি ইসি হয়, তাহলে স্থিতিশক্তি কত, কি সূত্র, সিজিএস এ Q1 Q2/r, তাহলে Q1 Q2 বাই আর, আরটা কত হচ্ছে 100 পুরো, তাহলে এইটুকুনি হচ্ছে 200 পুরো, তাহলে এইটুকুনি হচ্ছে 100। এরম দেখো, তাহলে এর জন্য এর এই এখানে মোট কটা পাচ্ছি, এরা দুজন একটা স্থিতিশক্তি, এদের দুজনের একটা স্থিতিশক্তি। এই 10³ মাইনাস 10³ 10³ মাইনাস, তাহলে এটা 2 দিয়ে গুণ করে দিতে পারি, দুজন আছে বলে 2 দিয়ে গুণ, প্লাস 10⁴ হচ্ছে গতিশক্তি। আর যেখানে ডিতে পৌঁছবে সেখানে গিয়ে গতিশক্তি থাকবে না, কারণ ওখানেই সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য হয়। তাহলে ডিতে মোট শক্তি হবে মাইনাস 10³ ইন্টু 10³ বাই আর, আরটা হচ্ছে কত, √100 স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এবার শক্তি সংরক্ষণ, তাহলে কি করলাম, সি বিন্দুতে স্থিতিশক্তি, এর জন্য এই দুজনের জন্য স্থিতিশক্তি, প্লাস এই দুজনের জন্য স্থিতিশক্তি, প্লাস এখানে যে শক্তিটা আমরা দিলাম সেই শক্তির জন্য একটা নির্দিষ্ট উচ্চতা উঠবে। তাহলে এই শক্তি সংরক্ষণ অনুসারে দুটোকে সমান করে দিলে, তাহলে এটা আসছে 2 × -2 × 10⁶, মানে এটা হয়ে আসছে, দেখো এটা 4 প্লাস 4 × 10⁴ সমান মাইনাস 10⁶/√100 স্কোয়ার, মানে 10⁴ প্লাস এইচ স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের এইচটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এটা আসছে মাইনাস 10⁴, তাহলে এটা চলে আসছে √10⁴ প্লাস এইচ স্কোয়ার সমান চলে আসছে আমাদের
এটাতে আসছে হচ্ছে 10⁴, মানে -10⁴, তাহলে কেটে গেছে, এটা আসছে আমাদের 10⁶/10⁴, 10 স্কোয়ার নাকি, Q1 Q2/r, ও একটা 2 গুণ হবে এখানে, 2টা আমি গুণ করিনি কারণ দুটোর জন্যই হবে, তাহলে 2 × this। ওকে, তোমরা ক্যালকুলেট করে দেখবে, এটাই আসবে। তাহলে h স্কোয়ারটা চলে আসছে 200 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার, যেটা হলো রুট 173.2 সেন্টিমিটার। খুব ভালো অঙ্কটা। তাহলে কত উচ্চতায় উঠবে? তাহলে এখানে মোট শক্তি, তাহলে স্থিতিশক্তি কার কার জন্য? এর জন্য, এখানে এর দুজনের জন্য 10³ - 10³ একটা, 10³ - 10³ একটা, তাহলে দুজনের জন্য 2 গুণ, প্লাস গতিশক্তি হচ্ছে 10⁴। আর এখানে গেলে, এখানে যখন -10³ পৌঁছে যাবে, তাহলে এই দুজনের জন্য একটা, আবার এই দুজনের জন্য একটা, তাই এটা 2 গুণ করলাম, এটা করা হয়নি তখন। দিয়ে শক্তি সংরক্ষণ মানে দুটো শক্তি সমান করে দিয়ে আমরা সেখান থেকে h এর মানটা পেয়ে গেলাম। আচ্ছা, 37, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখবে। পর্ষদ নমুনার যে সংসদ মক টেস্টের কোশ্চেন, সেগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। 38 প্রশ্নটা মনে হচ্ছে যেন ছায়া প্রকাশনের বইতে দেখেছিলাম, তো তোমরা দেখতে পারো, অসুবিধা নেই, এটা দেখে নেবে। দুটি আধান +4 ESU এবং 9 ESU পরস্পর থেকে 10 সেমি দূরে আছে। আচ্ছা, আধান দুটি সংযোগকারী রেখার উপর কোন বিন্দুতে একটি একক তড়িতাধান সমান এবং বিপরীতমুখী এবং সমান সমমুখী বল অনুভব করবে? তো যদি মিডিলে রাখি, ধরো এখানে কোন একটা বললাম বিন্দু নিলাম, ধর এটা এ, এটা বি। সি বিন্দুতে যদি রাখি, ধরলাম এইটুকুনি এক্স। সি বিন্দুতে একটা যদি একক আধান রাখি, মানে +1, তাহলে এ কি করবে? +4টাকে বিকর্ষণ করবে, +9টা বিকর্ষণ, তাহলে হলো সি বিন্দুতে হচ্ছে সমান কিন্তু বিপরীতমুখী। আর ডিতে যদি রাখি, এখানে একটা বিন্দু ধরো ডি নিলাম, ডিতে যদি +1টা রাখি, তাহলে এর জন্য এর ওপর কি করবে? এই আমার 4টা একে কি করবে? এদিকে ঠেলবে বিকর্ষণ, আবার +9টাও এদিকে ঠেলবে, তাহলে এটা হচ্ছে সমান সমমুখী। তাহলে এইটুকুনি দূরত্ব ধরলাম ওয়াই। তাহলে আমাদের সি বিন্দুতে সমান বিপরীতমুখী আর ডি বিন্দুতে সমান সমমুখী, কারণ দুজনেই বিকর্ষণ করবে বাইরের দিকে, আর এখানে দুজন দুদিক থেকে বিকর্ষণ করছে, তাহলে কিন্তু সেটা বিপরীতমুখী হয়ে যাচ্ছে। তাহলে এটা ধরেছি এক্স, তাহলে সি বিন্দুতে হচ্ছে সমান ও বিপরীতমুখী, তাহলে এবার এখান থেকে এক্সটা বার করতে হবে। ভালো অঙ্কটা। তাহলে সমান বিপরীতমুখী, তাহলে বলটা কত হচ্ছে? 4 × 1/x² = 9 × 1 বিপরীতমুখী, তো দেখতে পাচ্ছি সমান বলেছে, তাহলে এক্স এর মানটা কত হলে সমান হবে? তাহলে এক্সটা কত? এটা যদি 10 হয়, তাহলে এইটুকুনি হচ্ছে 10 - x, 10 - x এর হোল স্কোয়ার। বর্গমূল করে দিলে 2/x = 3/10 - x, তাহলে অ্যান্সার আছে 20 - 2x, ওইদিকে গেলে হচ্ছে 5x, তাহলে x হলো 4 সেমি। তাহলে +4 ESU থেকে সংযোজক সরলরেখার ভেতরে সি বিন্দুতে যদি 4 সেমি দূরে কোনো একটা আধান রাখি, একক আধান, তাহলে সমান বিপরীতমুখী বল অনুভব করবে। আর সমমুখীর ক্ষেত্রে বাইরে, সেটা ধরে নিয়েছি ডি থেকে বি থেকে বাইরে আমরা ওয়াই দূরত্বে, সেটা আবার দেখে নেব। তার ক্ষেত্রে ডি বিন্দুতে সমান ও সমমুখী, তাহলে সেটা কি দাঁড়াচ্ছে আমাদের? তাহলে এর জন্য ডিতে কত? 4 দেখো 10 + ওয়াই, আর বি এর জন্য ডিতে কত? 9/y²।
তাহলে এখান থেকে বর্গমূল করে দিলে আমাদের এটা চলে আসছে 2/10 + y = 3/y। তাহলে এটা কত চলে এলো 3y, তাহলে এটা আসছে 2y = 30 + 3y, তাহলে ওয়াইটা চলে আসছে -30। -30 মানে এখান থেকে -30 মানে এ থেকে এদিকে রাখতে হবে উল্টো দিকে। তাহলে এ বিন্দু থেকে এখান থেকে -30 মানে কোন দিক বোঝাবে? এদিক। তাহলে এ থেকে +4ESU এর বাঁ দিকে 20 সেমি দূরে, তাহলে +4ESU এর বাঁ দিকে 20 সেমি দূরে রাখতে হবে। রাখলে হবে সমান এবং সমমুখী। কেন 20 বললাম? এখান থেকে -30 মানে এইটুকুনি তো 10 আছে, তাহলে এখান থেকে হবে এখান থেকে -30 মানে এখান থেকে -20 মানে বাঁ দিকে নেগেটিভ x অক্ষ বরাবর 20 সেমি দূরে আধানটিকে স্থাপন করতে হবে। ঠিক আছে, তো চলো আজকে আমি 38 অবধি করালাম। অনেক কটা অঙ্ক অনেকক্ষণ হয়ে গেছে, আর ভালো লাগছে না। নেক্সট ক্লাসে আমি আমার পরের অঙ্ক থেকে 39 থেকে শুরু করব। ঠিক আছে, চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। আজকে ক্লাস এখানেই শেষ করছি।